তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আমেরিকায় অভিবাসন স্থগিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, দেশের স্বার্থে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে চান তিনি। তবে তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলায় একজনের মৃত্যুর একদিনের মধ্যেই এমন প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলার দায়ে এরই মধ্যে 29 বছর বয়সী এক আফগান নাগরিক আটক হয়েছেন। একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, 2021 সালে আমেরিকায় পাড়ি জমানো ওই আফগান নাগরিক আফগানিস্তানে সিআইএর সহযোগী হিসেবে কাজ করছিলেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, বাইডেনের আমলে দেওয়া কয়েক মিলিয়ন অভিবাসীর অনুমোদন বাতিল করতে চান তিনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের 4 বছরে বিভিন্ন দেশ থেকে অযোগ্য লোকেদের আমেরিকায় আনা হয়েছিল অভিযোগ করে ট্রাম্প জানান, আমেরিকার জন্য সম্পদ নন এমন যে কাউকে বের করে দেবেন তিনি। তার প্রশাসন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ানো বিদেশি নাগরিকদের কোনো ধরনের ফেডারেল সুবিধা দিতে চায় না বলেও জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ন্যাশনাল গার্ড সদস্য স্যারা বেকস্ট্রমকে স্মরণ করে ট্রাম্প বলেন, এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। অভিবাসীদের হাতে দেশের জন্য জীবন বাজি রাখা ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু মেনে নেওয়া যায় না বলেও জানান ট্রাম্প। বাইডেন প্রশাসন যাচাই বাছাই ছাড়াই আফগান নাগরিকদের দেশের মাটিতে আশ্রয় দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, বাইডেনের ভুলের পুনরাবৃত্তি হতে দেবেন না তিনি। এছাড়া সোমালিয়া থেকে আসা অভিবাসীরা মিনেসোটা প্রায় দখল করে নিয়েছে অভিযোগ করে ট্রাম্প বলেন, মিনেসোটার অথর্ব গভর্নর স্টেটকে সোমালিদের হাতে তুলে দিয়েছেন। একই সময় আফগানিস্তানের নাগরিকরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এদিকে বিশ্বের 19টি নির্দিষ্ট দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই বাছাই করার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে একথা জানান ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের প্রধান জোসেফ এডলো। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এডলো আরও জানান, প্রেসিডেন্ট তাকে সন্দেহভাজন প্রতিটি দেশের প্রত্যেক বিদেশি নাগরিকের গ্রিন কার্ডের উপর কঠোর যাচাই বাছাই চালানোর নির্দেশ দিয়েছেন। এই তালিকায় কোন কোন দেশ রয়েছে তা জানতে চাইলে এডলো হোয়াইট হাউস প্রকাশিত একটি ঘোষণার দিকে ইঙ্গিত করেন। ওই তালিকায় আফগানিস্তান, কিউবা, হেইতি, ইরান, সোমালিয়া ও ভেনিজুয়েলার নাম উল্লেখ ছিল। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালানো সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার ফক্স নিউজের সাক্ষাৎকারে এ তথ্য দিলেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। বললেন, আর্মি স্পেশালিস্ট বেকস্ট্রমের মৃত্যুতে প্রাথমিক অভিযোগ উন্নীত করে ফার্স্ট ডিগ্রি মার্ডার করা ছাড়াও হামলাকারীকে আরও অভিযোগের মুখোমুখি হতে হবে। পিরো বলেন, রহমানুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট। এদিকে মৃত্যুদণ্ড না হলেও অন্তত যাবজ্জীবন কারাদণ্ডের চাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। অন্যদিকে এয়ারফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রিউ উলফের জীবন নিয়ে শঙ্কা এখনও কাটেনি। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করলেও লাকানওয়ালের হামলার উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচ থেকে হোয়াইট হাউসের কাছাকাছি নির্বিচার গুলিতে গুরুতর আহত ন্যাশনাল গার্ড সদস্য স্যারা বেকস্ট্রমের মৃত্যুর খবর দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতে গোটা দেশ শোকাহত হয়ে পড়ে। 2023 সালের 26শে জুন অমিত সম্ভাবনা নিয়ে যে তরুণী দেশ রক্ষার শপথ নিয়েছিল তাকে অকালেই ঝরে যেতে হলো। এই বন্দুক হামলার আরেক শিকার এয়ারফোর্স স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফের জীবন নিয়েও শঙ্কা এখনো কাটেনি। কিন্তু কেন এমন হলো? কেনই বা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল সন্দেহভাজন হামলাকারী আফগান বংশোদ্ভূত রহমান লাকানওয়াল? ট্রাম্প এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করলেও লাকানওয়ালের এমন হামলার উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারেনি তদন্তকারীরা। সিবিএস নিউজ সূত্রের বরাতে বলছে, ওয়াশিংটন স্টেট থেকে প্রায় 2800 মাইল পাড়ি দিয়ে রাজধানী থেকে শুধু এই বন্দুক হামলা চালাতেই এসেছিল রহমান। ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এই আফগান শিশু প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাই পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। স্যান ডিয়েগোতে লাকানওয়ালের ভাই ছাড়াও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু রহস্যের জট এখনো খোলেনি। এর মাঝেই ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানালেন, রহমানের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হচ্ছে।
শুক্রবার ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বললেন, আর্মি স্পেশালিস্ট ব্যাকস্ট্রমের মৃত্যুতে প্রাথমিক অভিযোগ উন্নীত করে ফার্স্ট ডিগ্রি মার্ডারের করা ছাড়াও হামলাকারীকে আরও অভিযোগের মুখোমুখি হতে হবে। এজন্য দেশজুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কাজ করছে বলেও জানালেন জেনিন। পিরো বলেন, রহমানের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট। এদিকে মৃত্যুদণ্ড না হলেও অন্তত যাবজ্জীবন কারাদণ্ড চাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। ব্ল্যাক ফ্রাইডেতে শপিং সেন্টারগুলোতে ভিড় করছে দেশের মানুষ। তবে মূল্যছাড় সহ নানা আকর্ষণীয় অফারের পরও খুব একটা কেনাকাটা করছেন না ক্রেতারা। অনেকে আবার ভিড় থেকে বাঁচতে অনলাইনেই প্রয়োজনীয় পণ্য কিনছেন। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি, রেকর্ড বেকারত্ব, শুল্ক আরোপের প্রভাব সহ নানা কারণে এবার ব্ল্যাক ফ্রাইডেতে জিনিসপত্র কম কিনছেন ক্রেতারা। জিনিসপত্র বেচাকেনা করতে বছরের অন্যতম মৌসুম সত্ত্বেও নানা কারণে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে আশানুরূপ বিক্রি করতে পারেনি শপিং সেন্টারগুলো। মূল্যস্ফীতি, শুল্ক আরোপের সিদ্ধান্ত, বেকারত্ব বৃদ্ধি সহ বিভিন্ন কারণে ক্রেতা সমাগম থাকলেও পছন্দের জিনিস কিনতে তুলনামূলক কম খরচ করছেন ক্রেতারা। বিভিন্ন জরিপের তথ্য মতে গত বছরের তুলনায় এবার ব্ল্যাক ফ্রাইডেতে জনপ্রতি কেনাকাটার খরচ কমেছে প্রায় $890। তবে এই নারী বলছেন, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত দোকানিরা সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে, তাই সে সময় কেনাকাটা করতেই পছন্দ করেন তিনি। সাউথ কোরিয়া থেকে আগত এই পর্যটক বলছেন, তিনি পুরো সপ্তাহ গবেষণা করেছেন, কিন্তু কোথাও উল্লেখযোগ্য কোনো ছাড় পাননি। ভেনেসা নামে নিউ ইয়র্কের এই বাসিন্দা বলছেন, তিনি প্রথমবার ব্ল্যাক ফ্রাইডেতে ছুটি কাটাচ্ছেন। ভিড়ের কারণে এই সময় তিনি শপিং সেন্টারে না আসলেও এবার কোনো ভিড়ই পাননি। এবছর থ্যাঙ্কসগিভিং মৌসুমে উল্লেখযোগ্যভাবে বেড়েছে অনলাইনে কেনাকাটা। দোকান বা শপিং মলগুলোতে ভিড় এড়াতে অনলাইনেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনছেন অনেক ক্রেতা। অ্যাডোবে অ্যানালিটিক্সের জরিপ মতে এবছর থ্যাঙ্কসগিভিং মৌসুমে অনলাইনে কেনাকাটা গত বছরের তুলনায় 5.3% বেড়েছে। খুচরা ব্যবসা বিষয়ক গবেষক হিদার হার্জগের মতে নানা কারণে এবার সাধারণ ক্রেতাদের কেনাকাটা কমলেও ধনী বা ভালো উপার্জনকারীরা উল্লেখযোগ্যভাবে জিনিসপত্র কিনছেন। এসবের দাম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। স্থলযুদ্ধ পরিচালনায় পারদর্শী 6টি যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের লক্ষ্যে এসব বিমান পাঠানো হয়েছে। মাদক চোরাচালান বন্ধে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আলেহান্দ্রো ভেলাস্কো মনে করেন, এটা প্রেসিডেন্টের মনস্তাত্ত্বিক খেলা। শুক্রবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এখনও আলোচনার সময় রয়েছে বলেও মনে করেন ভেলাস্কো। মাদক চোরাচালান বন্ধে ক্যারিবিয়ান সমুদ্রে নৌযানে অভিযান চালানোর পর এবার ভেনেজুয়েলার স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পরও আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ, গবেষক এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আলেহান্দ্রো ভেলাস্কো। তিনি বলেন, গত 2 সপ্তাহ ধরে ভিন্ন ভিন্ন সময় বিপরীতমুখী আচরণ ও কথাবার্তা বলছেন প্রেসিডেন্ট। কখনো বলছেন সরাসরি অভিযান চালাবেন, আবার কখনো বলছেন তিনি মাদুরোর সাথে কথা বলতে চান। এমন পরিস্থিতিতে আলোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে মাদুরোর অবস্থা দুর্বল করতেই ট্রাম্প এমনটা করছেন বলে মনে করেন তিনি। এই ধরনের কার্যক্রমকে বৃহত্তর মনস্তাত্ত্বিক খেলা বলে মনে করেন ভেলাস্কো। ভেনেজুয়েলার সম্ভাব্য সেনা অভিযানের জন্য এমনটা করা হয়েছে বলে ধরে নেওয়া যায় বলে মনে করেন ভেলাস্কো। তবে ভেনেজুয়েলার পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে এই বিশাল সেনা মোতায়েন মাদুরো সরকারের জন্য একটি বিজয় হিসাবে দেখা যেতে পারে বলেও মনে করেন তিনি। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় নৌযানে আমেরিকান সেনাবাহিনীর হামলায় মানুষ হত্যার ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক ডেপুটি ডিরেক্টর বেথ সেমনার। ভেনেজুয়েলার স্থলভাগে আমেরিকান অভিযানের লক্ষ্য প্রসঙ্গে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, কাউকে ধরে আনা বা হত্যার জন্য মনে হয় না সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে। তবে অভিযানের বিষয়ে হুঁশিয়ারি বা সামরিক শক্তি বৃদ্ধিকে হয়তো আরও বেশি চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। এদিকে পুয়ের্তো রিকোর সাইবা শহরে সাবেক রুজভেল্ট রোডস নেভাল বেজে আরও 6টি মেরিন যুদ্ধবিমান অবতরণ করেছে। ভেনেজুয়েলার স্থল অভিযান চালাতে ও মাদক চোরাচালান বন্ধে এগুলো প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এদিকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্নান্দেজ বর্তমানে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আমেরিকায় ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। একই দিনে আমেরিকার কোস্টগার্ডের সাথে যৌথ অভিযানে প্রায় ৪.৫ টন কোকেন উদ্ধার করেছে কোস্টারিকা কর্তৃপক্ষ। পুন্তা রেনাস প্রদেশের গোলফিত উপকূল থেকে ১৭০ মাইল অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি দেখা গেলে বুদাপেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণের প্রতিক্রিয়ায় কথা জানান তিনি। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ অভিযোগ করেন, ইউরোপের নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়াই পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। অন্যদিকে কূটনীতি বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং ক্রেমলিনের প্রতিক্রিয়ার পর অরবানের মস্কো সফর বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আবারও দেশটির রাজধানী বুদাপেস্টে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন। পুতিন আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় যথেষ্ট অগ্রগতি দেখা গেলে তিনি বৈঠকে অংশ নিতে প্রস্তুত। То, что вы так откликнулись на возможную встречу между мной и президентом Соединенных Штатов. ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এদিকে ক্রেমলিন জানিয়েছে, আগামী সপ্তাহেই মস্কোয় আমেরিকা ও রুশ প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা সমর্থন করেছিলেন ওরবান। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়াই হাঙ্গেরির প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, ওরবানের মস্কো সফর ফলপ্রসূ হয়নি। বার্লিনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মের্জ বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ক ওরবানের কোনো পরিকল্পনাই এখন পর্যন্ত সফল হয়নি। যুদ্ধবন্ধে ওরবানের উদ্যোগ আবারও ব্যর্থ হবে বলেও সন্দেহ জানান তিনি। এদিকে ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার সম্পদ ব্যবহারে ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনায় বেলজিয়ামের সম্মতি আদায়ের চেষ্টা করছেন জার্মান চ্যান্সেলর। ইউরোপিয়ান কমিশন ও কয়েকটি সদস্য দেশ রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের স্থগিত তহবিল ব্যবহার করে কিয়েভকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বেলজিয়াম সতর্ক করেছে, ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে রাখা এসব সম্পদ ব্যবহার করলে কঠোর আইনি ও পাল্টা ব্যবস্থা নিতে পারে মস্কো। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার উপর ১৯ দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং রুশ জ্বালানি নির্ভরতা ব্যাপকভাবে কমিয়ে আনে। যদিও ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে পশ্চিমার দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়া হাঙ্গেরিকে অপরিশোধিত তেল এবং গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। শুক্রবার মস্কোতে পুতিন ও ওরবানের বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। Az orosz elnök biztosította Orbán Viktor miniszterelnököt. এমআইটির সেন্টার ফর নিউক্লিয়ার সিকিউরিটি পলিসির সিনিয়র ফেলো মারিয়ানা বুজেরিন জানান, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ইউরোপের দেশগুলো প্রতিক্রিয়া জানানো ছাড়া আর তেমন কোনো ভূমিকাই রাখেনি। ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়েও ইউরোপের নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বেলজিয়াম সহ বেশ কিছু দেশ হয়তো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের পক্ষেই অবস্থান নিতে চায়। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মস্কো সফর শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে জানিয়ে বুজেরিন বলেন, মস্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে গেছেন ওরবান। তবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং ক্রেমলিনের প্রতিক্রিয়ার পর ওরবানের মস্কো সফর বিশেষ কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া পরিচালনাকারী সংস্থা ইউএসসিআইএস সব ধরনের অ্যাজাইলাম সিদ্ধান্ত স্থগিত করেছে। সংস্থাটির ডিরেক্টর জোসেফ এডলো সামাজিক মাধ্যমে জানান, যাচাই বাছাই প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন না করা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আরেক বার্তায় জানালেন, আফগান পাসপোর্টধারীদের উপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিত করার ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। দুই দলের অনেকেই বলছেন, অভিবাসী যাচাই বাছাইয়ে কঠিন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, স্থগিত করা উচিত হবে না। ওদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্স বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে অবৈধ অভিবাসীদের সব ধরনের ফেডারেল সুযোগ সুবিধা বন্ধের
প্রক্রিয়া চলছে। অন্যদিকে অটো পেন দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা 92% নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত বুধবার ন্যাশনাল গার্ড সদস্যদের টার্গেট করে বন্দুক হামলার পর 19টি দেশের গ্রিন কার্ডধারীদের বিষয়টি পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন যেই তালিকা দিয়েছে তাতে সবার উপরে আফগানিস্তানের নাম দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া এতে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশও জায়গা করে নিয়েছে। এতেও সন্তুষ্ট হতে পারেননি প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমের বার্তায় জানালেন, তৃতীয় বিশ্ব অর্থাৎ দরিদ্র দেশ থেকেই অভিবাসী নেওয়া স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনা করছেন তিনি। এর আগেও মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। এদিকে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিত করার ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। এমএস নাওয়ে তিনি বলেন, অভিবাসী গ্রহণের যে ঐতিহ্য লালন করে আসছে আমেরিকা, তা এককভাবে ভেঙে ফেলতে পারেন না প্রেসিডেন্ট। দুই দলের অনেকেই বলছেন, অভিবাসী যাচাই বাছাই কঠিন নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, স্থগিত করা উচিত হবে না, কারণ গণহারে সবার মাঝেই অপরাধ প্রবণতা আছে বলে অভিযুক্ত করা যৌক্তিক হতে পারে না। তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে অবৈধ অভিবাসীদের সব ধরনের ফেডারেল সুযোগ সুবিধা বন্ধের প্রক্রিয়া চলছে। এক এক্স বার্তায় তিনি আরও জানান, এরই মধ্যে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে চলমান বিভিন্ন সুবিধা থেকে শরণার্থীদের বাদ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। ওদিকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS সব ধরনের আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে। সংস্থাটির ডিরেক্টর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যতদিন না যাচাই বাছাই প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে ততদিন এই প্রক্রিয়া স্থগিত থাকবে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আরেক বার্তায় জানালেন, আফগান পাসপোর্টধারীদের উপর ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে অটোপেন দিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা 92% নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এই তথ্য দিয়ে তিনি আরও জানান, অটোপেনের অবৈধ ব্যবহার করেছে আগের প্রশাসন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনার হুমকিও দিয়েছেন ট্রাম্প। আইন বিশ্লেষকরা বলছেন, পূর্বসূরির সব নির্বাহী আদেশ চাইলেও অগ্রাহ্য করতে পারেন না উত্তরসূরি। নিউ ইয়র্ক স্টেটে ডিস্ট্রিক্ট 36 থেকে অ্যাসেম্বলি ওমেন প্রার্থী বাংলাদেশে মেরি জোবাইদাকে সমর্থন জানালেন স্টেট সিনেটর জন লিউ। শুক্রবার সিটির অ্যাস্টোরিয়ায় আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান তিনি। জন লিউ বলেন, নিউ ইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরি জোবাইদার মতো একজন আইন প্রণেতা প্রয়োজন। এদিকে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন মেরি জোবাইদা। নানা কারণেই আলোচিত নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট 36 এখানকার অ্যাসেম্বলিম্যান ছিলেন সিটির নতুন মেয়র জোরান মামদানি। তাই আগামী নির্বাচনে তার উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ রয়েছে ভোটারদের। সিটির প্রথম অভিবাসী মেয়র জোরানের নির্বাচনী এলাকায় তাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন আরেক অভিবাসী নারী মেরি জোবাইদা। শুধু অভিবাসী নন, বাংলাদেশি তিনি। তাই ভোটারদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। তার নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করতে শুক্রবার র্যালিতে যোগ দেন অভিবাসী আরেক স্টেট সেনেটর জন লু। শুভকামনা জানানোর পাশাপাশি মেরিকে ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত লু। Proudly endorse the next New York State Assembly member from this area, Mary Jobaida. Mary has been a long-time activist. She's been a journalist. She's a teacher. She's a mother. She's a wife. She's a daughter. She is all of us, really. Yes. And she understands what the community needs in state government. She's going to be such a great member of the state assembly as a state assembly. I can't wait for her to get to Albany and be my partner to pass all the bills and bring the budgetary resources that our fast-growing community needs. সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের নির্বাচনী অগ্রাধিকারগুলো তুলে ধরেন মেরি জোবাইদা। বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যাগুলো সমাধানে সক্রিয় থাকবেন তিনি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, কারণ আমাদের এখানে আমাদের অ্যাসেম্বলি মেম্বার যিনি সাউথ এশিয়ান
অ্যাসেম্বলি মেম্বার জোয়ান মামদানি ছিলেন, তিনি এখন মেয়র হয়ে সিটি হলে চলে যাচ্ছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন স্টেট অ্যাসেম্বলিতে কিন্তু কমে যাচ্ছে। তো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমাদের এই রিপ্রেজেন্টেশন আমরা ধরে রাখতে পারি, আর পাশাপাশি যে আমাদের যে ফাইটটা আছে, যে ওয়ার্কিং ক্লাস ফাইট, সেটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা অ্যাসিওর করতে পারি যে আমাদের মৌলিক অধিকার এবং মানুষের যে মানবিক অধিকার সব কিছু যেন আমাদের এই স্ট্রাগলিং কমিউনিটির কাছে ঠিক মতো পৌঁছে যেতে পারে। মেরির অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরাও শুভেচ্ছা জানান। মেরি ইমিগ্রেন্ট কমিউনিটির স্ট্রাগল, ইমিগ্রেন্ট কমিউনিটির নিডস সম্পর্কে মেরি ওয়াকিফাল, শি ইজ ফ্রম দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি কমিউনিটি। সবাইকে মেরিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবার কাছে উদ্যত্ত আহ্বান জানাবো, আমাদের সমস্ত কমিউনিটি আমরা একত্রিত হয়ে আমরা মেয়াগিরি জুবাইদাকে সাপোর্ট করি। ইনশাল্লাহ আমরা ডিস্ট্রিক্ট 36 জহরানের যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমরা তাকে অ্যাসেম্বলি উইমেন বানাতে পারবো। উই নিড হার। We never had such a wonderful lady who can represent us. She is educated, she is experienced, she knows our community and she knows our problem. 45 বছর বয়সী রাজনীতিবিদ মেরি জোবাইদা 2001 সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসেন। এখানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি কমিউনিটি হেলথ আউটরিচ, পাবলিক স্কুল ইস্যু সহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এই বাংলাদেশি নারী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।